মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করছি সবাই ভালো আছো। এর আগে ফার্স্ট লেসন আমরা পড়েছিলাম, আজকে আমরা থার্ড লেসন দ্য পাসিং এ অফ বাপু পড়ব। দ্য পাসিং এ অফ বাপু ওয়াজ রিটেন বাই নয়নতারা সেহগাল। তো দ্য পাসিং এ অফ বাপু কথা অর্থ হলো বাপু অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর শেষ নিঃশ্বাস ত্যাগ কীভাবে হয়েছিল এবং তারপরে কি হয়েছিল সেই নিয়ে এটা লেখা। নয়নতারা সেহগাল অথর, নয়নতারা সেহগাল যে লেখিকা তার ব্যাপারে আমরা একটু জেনে নিই। নয়নতারা সেহগাল 1927 অর্থাৎ নয়নতারা সেহগাল 10ই মে 1927 সালে জন্মগ্রহণ করেছিলেন এলাহাবাদ শহরে, বর্তমান যা প্রয়াগরাজ। তো এই নয়নতারা সেহগাল কে ছিলেন? নয়নতারা সেহগাল ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের কন্যা, অর্থাৎ ইন্দিরা গান্ধীর পিসির মেয়ে। এই নয়নতারা সেহগাল is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগাল 1927 থেকে বর্তমান, অর্থাৎ এখন তিনি 93 বছর বয়স, হলেন ইংরেজি ওয়ান অফ দ্য ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, প্রথম ভারতীয় মহিলা সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন, যারা ইংরেজি সাহিত্যে রচনা করেছেন এবং ব্যাপক পরিচিতি অর্জন করেছেন, পরিচিতি জ্ঞাপন পেয়েছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার ফিকশন, উপন্যাস বা কল্পকাহিনী বা গল্প, ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, অর্থাৎ 19 শতাব্দীতে যে রাজনৈতিক পরিবর্তনের সময় যা ভারতে একটা রাজনৈতিক পরিবর্তনের সময় যে একটা সংকট সৃষ্টি হয়েছিল, ক্রাইসিস মানে সংকট, ব্রট অ্যাবাউট মানে নিয়ে এসেছিল, সেই সময় ইন্ডিয়াজ রেসপন্স বা ভারতের প্রতিক্রিয়া কী ছিল সেই নিয়েই লেখা। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর আ নভেল রিচ লাইক আস। তিনি 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আস, উপন্যাসটির নাম হলো রিচ লাইক আস, এটা লেখার জন্য উনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। রিচ লাইক আস উপন্যাসটি হলো একটি হিস্টোরিক্যাল পলিটিক্যাল ফিকশন, ঐতিহাসিক রাজনৈতিক একটি উপন্যাস, যেখানে মূল চরিত্র হলো রোজ এবং সোনালি, যেটি 1932 থেকে 1970 সালের ঘটনা নিয়ে লেখা। এর আগে আমরা আর কে নারায়ণের একটা গল্প পড়েছিলাম, ফাদার সেলফ। আর কে নারায়ণও তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই বর্তমান গল্পটি, এই পাসিং অফ বাপু পাঠ্যাংশটি অ্যান্ড এক্সট্রাক্ট একটা উদ্ধৃতাংশ বা একটা নেওয়া হয়েছে ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার, নয়নতারা সেহগালের স্মৃতিগ্রন্থ, স্মৃতিকথা, যেটার নাম হলো প্রিজন অ্যান্ড চকলেট কেক, সেখান থেকে নেওয়া হয়েছে। রেকর্ডস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যেটা স্মরণ করে, স্মৃতিচারণা করে, ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পরের ঘটনাগুলি নিয়ে এই টেক্সটটা। এখানে বলে রাখি, প্রিজন অ্যান্ড চকলেট কেক একটি উপন্যাস যেটা নয়নতারা সেহগালের একটি অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস, অর্থাৎ সেমি অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ পুরোপুরি নয়, একটি জীবনীমূলক উপন্যাস, যেখানে তার স্টাডি ইন আমেরিকা, ইউএসএ, তার বন্ধুবান্ধব, এবং এই উপন্যাসটি শেষ হয়েছে তার মহাত্মা গান্ধীর নিধন, অর্থাৎ মহাত্মা গান্ধীর জীবন অবসান দিয়ে। তো
It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এই পাসিং অফ বাপু যে আমাদের পাঠ্যাংশটি এটা পরিষ্কারভাবে বিবিধলি স্পষ্টভাবে ডিসক্রাইবস বর্ণনা করে নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, কেবলমাত্র লেখিকার ব্যক্তিগত ক্ষতির অনুভূতি তা নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, বরং সমগ্র জাতির অর্থাৎ সমগ্র ভারতবাসীর সম্মিলিত শোকার্ত যে শোক মহাত্মা গান্ধীর দেহাবসানের পরে, মহাত্মা গান্ধীর জীবনাবসানের পরে যে ঘটনা, যে সম্মিলিত শোক, তাই নিয়েই আলোচনা করে। এবারে আসা যাক টেক্সটে। Unit 1. I was having tea at home on the evening of 30th January 1948. Having tea মানে চা পান করছিলাম। হ্যাভ এখানে পান করা, খাওয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। I was having tea at home, আমি বাড়িতে বসে চা পান করছিলাম। on the evening of 30th January 30 জানুয়ারি 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায়। when I was called to Birla House by an urgent telephone, যখন আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয় একটি জরুরি টেলিফোনের মাধ্যমে, একটি জরুরি ফোন কলের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে আসতে বলা হয়। তো তারপরে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি, সে টেলিফোনে আমাকে কী বলা হয়েছিল যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, শুট মানে গুলি করা, মানে গুলি করা হয়েছে। গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন যখন তিনি একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন। I was numb with shock as I got into the car. আমি মানসিক আঘাতে বিবশ হয়ে যাচ্ছিলাম যখন আমি গাড়িতে উঠছিলাম, মানে বিবশ হতে হতে গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, এবার গান্ধীজিকে সেখান থেকে বিড়লা হাউসে নিয়ে যাওয়া হয়েছে। গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড অ্যাট হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়স্বজন, রিলেটিভস আত্মীয়স্বজন অ্যান্ড ফলোয়ার্স মানে অনুসরণকারী, তাকে তার কথা মতো বা তার নেতৃত্বে যারা চলে তারা, হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি, তার শরীরের চারপাশে জড়ো হয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করাতে যেন রুমের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল। এখানে বলে রাখি, গান্ধীজি বিড়লা হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন একটি প্রার্থনা সভা যাওয়ার সময়। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে সেই অবস্থায় বিড়লা হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি সবার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবর, অর্থাৎ ওয়ার্ডস মানে বাপুজির মৃত্যুর কথা, খবর, হ্যাড স্প্রেড এখানে না, এখানে স্প্রেড বলতে পাস্ট টেন্সে আছে। হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লিতে যেন ছড়িয়ে পড়েছিল, লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড, যেমন আগুনে যদি বাতাসে হাওয়া করা হয় তাহলে যেমন শিখা লক করে, তেমনি যেন আগুনের মতো তার কথা, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল হু হু করে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এই খবর শোনার পরে দুঃখী, বিমর্ষ, শোকার্ত মানুষের দল, মহিলা এবং পুরুষের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হতে লাগলো। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লাড অফ ফেসেস। প্রত্যেক জানালায় যারা এই যে খবর শুনেছিল তাদের ঘর থেকে সবাই জানলা থেকে যেন জানলায় দাঁড়িয়ে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লাড অফ ফেসেস, যে কেউ দেখতে পারতো, যেন দেখা যাচ্ছিল। ব্লাড অফ ফেসেস মানে ব্রাউন মানে খয়েরি, আমাদের ইন্ডিয়ান বা এশিয়ান যারা আমরা, আমাদের গায়ের রং কালো না বা ফর্সা না, আমরা হলাম হোয়াইটও না বা ব্ল্যাকও না, আমরা হলাম ব্রাউন কালারের, ধূসর বা খয়েরি কালারের। আর ব্লাড অফ ফেসেস চেহারা, ব্লাড মানে ঝাপসা, অর্থাৎ সবার চেহারা, অর্থাৎ সবার চোখে জল, আর এই জন্য সবার চেহারা ঝাপসাওয়ালা চেহারায় জানলায় সবাই দাঁড়িয়ে আছে। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কেউই শব্দ করছে না, নিস্তব্ধ।
নীরব। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। যেন একটা অপ্রাকৃতিক বা অস্বাভাবিক, ন্যাচারাল মানে স্বাভাবিক, বা প্রাকৃতিক, আনন্যাচারাল অপ্রাকৃতিক বা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এটা ছিল অ্যাজ ইফ মানে যেন সেই সময়ে কয়েক মুহূর্ত বা কয়েক মিনিট সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল। স্টুড স্টিল, সময় যেন কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়েছিল, থমকে গেছিল। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে লোকেরা এত শোকার্ত হয়েছিল, এত আঘাত পেয়েছিল যে সবাই বিহল হয়ে স্তম্ভিত হয়ে গেছিল, কেউ কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি। তারপরে কিছুক্ষণ পর তারা সবাই সজোরে চিৎকার করে গোলমাল করে উঠলো, চেঁচামেচি করে উঠলো। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করে কাঁদতে কাঁদতে। দে জোশল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা একে অপরকে ধাক্কা দিয়ে ওয়ান অ্যানাদার, একে অপরকে ইন এ স্ট্যাম্পেড মানে ছত্রভঙ্গ করে দিয়ে, কে আগে যাবে, টু ব্রেক ইনটু দ্য হাউস ঘরের মধ্যে প্রবেশ করবে জোরপূর্বক, ব্রেক ইনটু জোর করে প্রবেশ করা। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. এই অবস্থায় তারা কিছুটা শান্ত হলো। calmed মানে শান্ত হওয়া। when it was announced, যখন এটা ঘোষণা করা হলো, that they would be allowed, তাদেরকে অনুমতি বা পারমিশন দেওয়া হবে টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, গান্ধীজির শেষকৃত্যে অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে তাদেরকে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে দেখার জন্য। এটা শোনার পরে সবাই একটু শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? When, যখন, one is faced with the shock, কেউ একটা এই আঘাতে সম্মুখীন হয়, সম্মুখীন হয়, of a loved one's death, একজন প্রিয়জনের মৃত্যুর আঘাতের সম্মুখীন হয়, ওয়ান হুইম্পার্স, তখন সে বিলাপ করে। কি বিলাপ করে? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। আমার এখন কি হবে গো, যে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার এখন কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। দিস ওয়াজ শিওরলি, এটা ছিল নিশ্চিতভাবেই একটা প্রশ্ন বেশিরভাগ মানুষের, ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, শোকার্ত মানুষের মনে। এখানে মর্নিং অর্থাৎ শোকার্ত, এখানে দেখো MOU আছে, অর্থাৎ এটা শোক, মর্ন মানে শোক করা, বিলাপ করা, আর মর্নিং MOR শুধু, হ্যাঁ। দে লুক লাইক লস্ট চিলড্রেন, এই শোকার্ত মানুষেরা যেন মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশুর দল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই সেট, আমরা বসেছিলাম আমাদের প্রত্যেকের হৃদয়ে, বেশিরভাগ মানুষের মনে আমাদের এই প্রশ্নটাই ছিল। কি প্রশ্ন? যে কি হবে এখন আমাদের। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, বসে আমরা তখনও অবাক, আনবিলিভিং অবিশ্বাসযোগ্যভাবে আমরা বিশ্বাস করতে পারছি না যে আমাদের চোখের সামনে আমাদের বাপু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। লেখিকা বলছেন এটা, নয়নতারা সেহগাল। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. তারপর আমরা শুনছিলাম the broadcast telling the people of India that their Bapu was no more. ভারতীয় জনগণকে সম্বোধন করে বলা হচ্ছিল যে তাদের বাপু আর নেই, was no more, আর নেই, অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই ব্রডকাস্ট মানে এটা বেতার বার্তায়, রেডিও বার্তায় বলা হচ্ছিল, আমরা শুনছিলাম। ওয়ার্ড নেক্সট, শব্দ ঝুড়িতে কি আছে? এই যে ক্ল্যামার্ড কথা হতে হলো ডিমান্ডেড লাউডলি, জোরে কিছু চাওয়া, তারা দেখতে চাইছিল ওটাই। জোশেল, ধাক্কা দেওয়া, ফোর্স টু ওয়ান ওয়ে বাই পুশিং, একে অপরকে ধাক্কাধাক্কি করা। হুইম্পার্স মানে মেক্স লো ক্রাইং নোটস, একটা ধীর স্থির
কান্নার শব্দ, বিলাপ করা। কম্প্রিহেনশন এক্সারসাইজ, এখানে কারেক্ট অ্যান্সার চুজ করবে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু দ্য বিড়লা হাউস। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজি's death by a telephone call. When one is faced with the shock of a loved one's death, one whimpers. Fill in the chart with the information from the text. Date on which Gandhiji was shot dead, কোন তারিখে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল, এটা আমরা প্রথমেই আছে, আমরা প্রথমেই দেখে নেব কোন তারিখে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে। প্রথমে যে লাইনটা আছে দেখবে যে যখন গান্ধীজি 30 জানুয়ারি 1948। তারপর প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, কোন জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, বিড়লা হাউসে। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিড়লা হাউসে। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট কী তথ্য দেওয়া হয়েছিল, যে তাদের বাপু ওয়াজ নো মোর। স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। টেক্সট থেকে যে সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে, টেক্সট থেকে হুবহু তুলে দিতে হবে, এখানে কিছু চেঞ্জ করা যাবে না, টেক্সট থেকে চেঞ্জ করলে কিন্তু সেটা দেখাবে না। আর ট্রু ফলস যদি ঠিক হয় তবেই তোমার সাপোর্টিং স্টেটমেন্টটাকে চেক করা হবে। ট্রু ফলস ভুল হলে তোমার স্টেটমেন্ট চেক করে, ঠিক হলেও নাম্বার পাবে না, এটা খেয়াল রাখবে ভালো করে। এটা ওই টিভিতে প্রোগ্রামে বলেছিল আনন্দ, এবিপি আনন্দে। এবারে আচ্ছা এটা বলে দিই, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালবেলা পেয়েছিল, এটা ভুল, তাহলে ফলস হবে, এটা আসলে সন্ধ্যাবেলা পেয়েছিল, তাহলে এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখব টেক্সট থেকে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি, এটা। তারপরে পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে সবাই জোর করে ঢুকতে চাইছিল, প্রচেষ্টা করেছিল, এটা ঠিক, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লিখব যে দে জোশাল ওয়ান আনাদার ইন এ স্টেম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস। এবারে সি, দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল, গান্ধীজির মৃত্যুর খবর জনগণকে আঘাত দেয়নি, শক দেয়নি, এটা ভুল, ফলস, আঘাত দিয়েছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখব টেক্সট থেকে, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ ইউ সেড স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, ঠিক আছে। এবার ইউনিট 2তে আসি, আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে, একদিনেই আমাকে শেষ করতে হবে ইউনিট 1, 2, 3, এই জন্য ডিটেলস আর বলতে পারছি না, যা বলছি তাই যথেষ্ট, তুমি ভালো করে মনোযোগ দিয়ে শোনো। গান্ধীজি's funeral was to take place the day after his death, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর একদিন পরে হওয়ার ছিল। was to take, হওয়ার কথা ছিল সেই সময়। hours in advance people line the road the funeral procession was to follow, যেই পথ দিয়ে যে রুট দিয়ে বা যে পথে ফুনারাল প্রসেশন বা শবযাত্রা যাবে, সেই রাস্তার দুপাশে ঘন্টা ঘন্টা পূর্বে, অ্যাডভান্স, কয়েক ঘন্টা পূর্বেই লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিস্টার নাইডু's ডটার, পদ্মশ্রীকে মিসেস নাইডু's ডটার, spoke for us all when she said simply, we will walk, আমাদের সবার পক্ষ থেকে মিসেস নাইডুর কন্যা পদ্মশ্রী বললেন। কারণ কি করা হবে বা কি করবে কেউ কিছু ভেবে পাচ্ছিলেন না, সেই সময় তিনি একটা সিদ্ধান্ত নিলেন। পদ্মশ্রী কি বললেন, তিনি সিম্পলি সেড, সাধারণভাবে বললেন যে উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, ইট ইজ দ্য লাস্ট টাইম, অর্থাৎ এটাই ছিল শেষ সময়, এটাই হলো শেষ সময় যে আমরা বাপুর সঙ্গে হাঁটবো, আর কোনো দিন হাঁটতে পারবো না, কারণ তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাবে, তিনি মৃত্যুবরণ করেছেন, আর তার সাথে আমরা, এটাই আমাদের শেষ হাঁটা, অতএব আমাদের এটাই, এই সুযোগটা আমরা গ্রহণ করা উচিত। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটা,
ইট ওয়াজ অর্থাৎ ইহা বলতে এটা, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক, মানসিক যন্ত্রণাদায়ক হাঁটা। অ্যাগোনাইজ মানে ব্যথা অর্থাৎ যন্ত্রণা, এমনি শারীরিক ব্যথাগুলো পেইন, আর মানসিক বা মনের আঘাতকে বলা হয় অ্যাগোনাইজ, অ্যাগনি। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে এই শবযাত্রা, এই মিছিলকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু শুয়েছিলেন বা বাবুকে শুয়ে রাখা হয়েছিল একটা ওপেন ট্রাকে, খোলা হুড খোলা ট্রাকে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স ফুল দ্বারা আচ্ছাদিত, ফুল দ্বারা ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপড, হাজার হাজার লোক কাঁদছিল। উইপ, WWEP, উইপ মানে কান্না, এন্ড ওয়েপ মানে কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পদ দুখানি ছোঁয়ার জন্য চেষ্টা করছিল তারা, কারণ এরপরে আর ছুঁতে পারবে না, আর স্পর্শ করতে পারবে না। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এটা যেন অসম্ভব ছিল সামনে এগিয়ে যাওয়া। ইন দ্য থিক ক্রাউড, এই যে গভীর বা ঘন ভিড়ে, এত লোক জড়ো হয়েছিল যে প্রচুর ভিড়, সেই ভিড়ে যেন সামনে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছিল। অ্যাজ এ মুভ ফরওয়ার্ড স্লোলি, আই বলতে এখানে লেখিকা নয়নতারা সেহগাল বলছেন যে আমি ধীরে ধীরে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম বা হলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই পারসিভড, কি বুঝতে পারলাম? আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, আমি শুধু বা কেবল এই শোকার্ত মানুষের মধ্যে নেই, আমি এই শোকার্ত মানুষের মধ্যেই নেই কেবল। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, যেন এটা যেন ছিল যে ভারতের প্রিয় এক নেতার শবযাত্রার থেকেও কিছু একটা বেশি। শুধুমাত্র শবযাত্রা ছিল না, এটা যেন একটা অন্য কিছু অনুভূতি। এখানে লেখিকা তার যে মনের অনুভূতি সেটা বলতে চাইছেন, যে এই শুধু সামান্য ভারতের প্রিয় নেতার যেন একটা শবযাত্রা নয়, এটা যেন একটা আলাদা একটা গুরুত্ব আছে। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড স্পেশাল মিনিং, আই ওয়াজ অ্যামং পিপল, আমি ছিলাম সেই সকল মানুষদের মধ্যে একজন যাদের বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। বাপুর সাথে হাঁটার যাদের বিশেষ একটা অর্থ ছিল তাদের মধ্যে আমিও ছিলাম একজন। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস সিক্রেট হিস্ট্রি, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম, উই হ্যাড ওয়াকড, বাপুর সাথে হেঁটেছিলাম, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সেই সময়ের সাম্প্রতিক ইতিহাসে যে রাফ অমসৃণ খসখস এবং স্মুথ মানে মসৃণ এবং অমসৃণ অর্থাৎ ভালো মন্দ দুই সময়েই আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম, মসৃণ অমসৃণ দুই সময়ে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, আমরা এটাকে স্বীকারই করতে পারছিলাম না, আমরা গ্রহণই করতে পারছিলাম না ব্যাপারটাকে, যে মানুষটা আমাদেরকে কত কঠিন মুহূর্তে, কত কঠিন পথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, লিড মানে নেতৃত্ব, এখানে লেড মানে নেতৃত্ব দিয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, আর আমাদের সঙ্গে কখনো তিনি হাঁটবেন না, এই ব্যাপারটাকে আমরা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর স্লাইট ফিগার, স্লাইট অর্থাৎ রোগা পাতলা চেহারা, বাপু রোগা পাতলা ছিলেন খুব, এই যে তার রোগা পাতলা চেহারাটা, হ্যাড ওয়াকড হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ
অর্থাৎ স্টিক অর্থাৎ দণ্ড বা লাঠি, বাপুর হাতে একটা দণ্ড থাকতো সবসময়। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অধিকাংশ অংশে মানে বেশিরভাগ জায়গাতেই একটা বৃহৎ অংশে বাপু হেঁটেছিলেন একটা হাতে লাঠি নিয়ে, আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এই এই ব্যাপারগুলো নয়নতারা সেহগাল ভাবছেন হেঁটে হেঁটে যাওয়ার সময় বাপুজির ফিউনারাল প্রসেশনে। আর এখন তিনি বলছেন যে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা অর্থাৎ ধীরে ধীরে অগ্রসর হওয়া, স্লো ধীরে ধীরে প্রোগ্রেস মানে অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি look at all that is around you, from small insects to the horizon in the distance. It is to think with clarity. It is অর্থাৎ এই যে হাঁটার অর্থ হলো হাঁটতে হাঁটতে পরিষ্কার হবে, ভাবা যায়। উইথ ক্ল্যারিটি, ক্লিয়ার থেকে ক্ল্যারিটি, পরিষ্কারভাবে স্পষ্টভাবে ভাবা যায়। অ্যান্ড ক্লোজলি লুক, এবং মানে কাছে পরিষ্কারভাবে দেখা যায়। অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যা কিছুই তোমার সামনে আছে। এই হাঁটতে হাঁটতে সব কিছু পরিষ্কারভাবে দেখা যায় এবং পরিষ্কারভাবে ভাবাও যায়। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে দূরের দিগন্তের কোনো বস্তু সব কিছুই স্পষ্ট দেখা যায়। মোরেভার অর্থাৎ অবশ্য, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু অ্যাভারেজ ইন্ডিয়ান। অবশ্য বেশিরভাগ গড়পড়তা ভারতীয়দের সামনে এই হাঁটাই ছিল একমাত্র পথ বা একমাত্র অবলম্বন। কারণটা কি, সেই সময় এত আধুনিক যানবাহনের আবিষ্কার হয়নি বা ছিল না। It required no vehicle except his own body and cost him nothing but his energy. It required অর্থাৎ এটা কি অর্থাৎ হাঁটার জন্য প্রয়োজন কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। নো ভেহিকেল, কোনো গাড়ি ঘোড়া যানবাহনের প্রয়োজন ছিল না। অ্যাকসেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র নিজের শরীর ছাড়া আর কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার নিজের শরীরের শক্তি ছাড়া আর তার কোনো খরচ, টাকা পয়সা খরচ হয় না এই হাঁটার জন্য। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই বাধ্যবাধকতাটাকেই গ্রহণ করেছিলেন। অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল ওয়েট। যেমন তিনি এই অতি সাধারণ জিনিসগুলোকেই নিয়ে একটা আনন্দকর প্রচেষ্টায় পরিবর্তন করেছিলেন। ট্রান্সফর্ম পরিবর্তন করা, জয়ফুল ইফোর্ট আনন্দকর প্রচেষ্টা। অর্থাৎ সাধারণ জিনিসগুলোকে তিনি গান্ধীজি জীবনে একটা আনন্দকর প্রচেষ্টায় পরিণত করতে পেরেছিলেন। ওয়ার্ড নেক্সট কী আছে, স্টাফ, ওয়াকিং স্টিক হাঁটার লাঠি। ক্ল্যারিটি অর্থাৎ অ্যাবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট আন্ডারস্ট্যান্ড সামথিং, পরিষ্কারভাবে কোনো কিছু ভাবা বা কোনো কিছু বিষয় সম্পর্কে চিন্তা করা যে সামর্থ্য, অ্যাবিলিটি। কমন প্লেস অর্থাৎ অর্ডিনারি, সাধারণ। এবারে কম্প্রিহেনশন এক্সারসাইজ, তাড়াতাড়ি এগুলো করে ফেলি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির ফিউনারাল কবে হওয়ার কথা, ওয়ান ডে আফটার হিজ ডেথ, এটা হবে ওয়ান ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পর। আর একদিন যেদিন মৃত্যু হয়েছে তার পরের দিন। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মশ্রী কে ছিল মিসেস নাইডুর ডটার। While walking, Bapu used to carry in his hand an flag, পতাকা, স্টাফ, আমব্রেলা, এটা হবে স্টাফ, একটা লাঠি বয়ে যেতেন, নিয়ে বেরোতেন। Complete the following sentence with information from the text. Thousands of people waved, trying to touch Bapu's feet. The author was among people for whom walking with Bapu had a special meaning. Let's see. To walk is to make slow progress.
fill in the chart with the information from the text. It was impossible to move কি কারণটা ছিল the crowd was very thick as thousands of weeping people gathered trying to catch Bapu's feet. এই জন্য এবার বি নম্বর কি আছে, পদ্মশ্রী ডিক্লেয়ার্ড ঘোষণা করলো, অ্যানাউন্সড দ্যাট কি দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, তারা গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার শবযাত্রা একসাথে হাঁটবে। কারণটা কি ছিল? কারণটা ছিল যে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি। এবারে কি স্টেটমেন্ট, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাই ছিল একমাত্র অবলম্বন অধিকাংশ গড়পড়তা ভারতীয়দের। কারণটা কি? কারণটা ছিল যে দেয়ার ওয়াজ নট মাচ মিনস অফ জার্নি অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম। আমি বলেছিলাম সেই সময় অধিক মাত্রায় যানবাহন বা ভেহিকেল উপস্থিতি ছিল না। ট্রান্সপোর্টেশন ওয়াজ ভেরি কস্টলি ফর অ্যাভারেজ ইন্ডিয়ান, আর যে গাড়ি ঘোড়া ছিল তা ব্যবহার করা বেশিরভাগ ভারতীয়দের কাছে খুবই ব্যয়বহুল ছিল। এবারে ইউনিট 3-তে আসি। ইউনিট 3, সাম ডেজ আফটার দ্য ফুনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ। অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাওয়ার পর, অন্ত্যেষ্টিক্রিয়া যখন হয়ে গেল দিল্লিতে, তারপরে এই স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ, একটা বিশেষ রেলগাড়ি গান্ধীজির চিতাভস্য এলাহাবাদে নিয়ে এসেছিল। এলাহাবাদে গঙ্গা নদীতে আছে, গঙ্গা নদী আছে, সেখানে চিতাভস্য বিসর্জন করার জন্য নিয়ে আসা হয়েছিল দিল্লি থেকে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট অর্থাৎ ট্রেনের যে বগি সেটা ডেকোরেটেড অর্থাৎ সুসজ্জিত করা হয়েছিল ফুল দ্বারা। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে যে লোকজন ছিল তারা ভজন গাইছিল। ভজন এক ধরনের গান, গান্ধীজির প্রিয় গান ছিল। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এবারে লোকজনেরা আর কান্না করছিল না। কী কারণ কান্না করছিল না? কারণ দে কুড ফিল, তারা অনুভব করতে পারছিল গান্ধীজি's প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এই যে ফুল, গান, এসবের মধ্যে যেন তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল, এই জন্য তারা আর কান্না করছিল না। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। প্রত্যেক স্টেশনে, যে দিল্লি থেকে এলাহাবাদ আসার পথে যত স্টেশন আছে সেই স্টেশনগুলোতে, রেল স্টেশনগুলোতে জনগণে, সেই স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে জনগণে লোকারণ্য ছিল, ভিড়ে লোকারণ্য, খুবই ভিড়। সেই সরোফুল ক্রাউডস, তারা সবাই দুঃখী বিমর্ষ। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচ এলাহাবাদ। এই গান, প্রার্থনা মধ্য দিয়ে এবারে ট্রেন কোথায় পৌঁছালো? রিচ মানে পৌঁছানো, কোথায় পৌঁছালো? এলাহাবাদে। এলাহাবাদে পৌঁছে গেল, দিল্লি থেকে এলাহাবাদ চলে এলো স্পেশাল ট্রেনটা গান্ধীজির চিতাভস্য নিয়ে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঞ্জেস হোয়ার হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার। এবারে যে চিতাভস্য বা ছাই, অন্ত্যেষ্টিক্রিয়ার পরে যে ছাইগুলো, সেগুলো ডুবিয়ে দেওয়া হলো গঙ্গা নদীতে, যেখানে হোয়ার হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড দ্য ব্যাঙ্ক, যেখানে বিশাল ভিড়, এখানেও ভিড়, হিউজ মানে বিশাল ভিড় সেই ব্যাঙ্ক মানে নদীর ধার বা নদীর পাড়ে জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। আফটারওয়ার্ডস তারপরে আমরা সকলেই দিল্লি ফিরে গেলাম। যে স্পেশাল ট্রেনে এসেছিল এরা, এই যে নয়নতারা সেহগাল সহ তার বন্ধু বান্ধবীরা, তারা সবাই দিল্লি ফিরে গেল। এই যে এটা হলো কত ভিড়। এবারে ব্যাক ইন দিল্লি, দিল্লিতে পৌঁছে আই ফেল্ট এট সি। আই বলতে এখানে নয়নতারা সেহগাল। আই ফেল্ট এট সি, ফেল্ট এট সি কথা অর্থ হলো, এটা একটা ফ্রেজ যার কথা অর্থ হলো দিশেহারা হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া, কী করবে ভেবে না পাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া। তো এখানে দিল্লিতে পৌঁছে দিশেহারা হয়ে গেলেন লেখিকা।
কী করবেন, কারণ মাথার উপরে যে গান্ধীজি যে একজন নেতৃত্ব ছিলেন যার উপর ভরসা করে থাকতেন তিনি আর নেই। এখন তাদের দায়ভার বা তাদের দায়িত্ব কে নেবেন? আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। গান্ধীজির সাথে আমি কখনো হাঁটিনি। এখানে তিনি বলছেন যে গান্ধীজি আন্দোলনে তিনি অংশগ্রহণ করেনি। গান্ধীজি সব আন্দোলন করেছিলেন। গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কখনো জেলে যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, বা আমার দেশের জন্য আমি কোনো স্যাক্রিফাইসও করিনি, কোনো বলিদানও দিইনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি, তার নিজের বোন নয়নতারা সেহগালের বোন, তার 3 বোনের একজন। অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আরও অন্যান্য আমার মতো যুবক যুবতীরা, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, কেবলমাত্র নীরব দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট এট সি, অর্থাৎ গান্ধীর সাথে যে সকল সবাই সে সময় আন্দোলনে অংশগ্রহণ করেননি, যারা অংশগ্রহণ করেননি এমনি সাপোর্টার ছিলেন কিন্তু অংশগ্রহণ করেননি অ্যাক্টিভলি, তাদের মধ্যে নয়নতারা সেহগাল ছিলেন এবং তার বোনেরা। বাট স্টিল আই সি, কিন্তু তারপরেও গান্ধীজির মৃত্যুর পরে যেন আমি দিশেহারা হয়ে পড়লাম। অর্থাৎ গান্ধীজির আদর্শে অনুপ্রেরণায় সে ভাবাদর্শে এরা বিশ্বাসী ছিল, এরা অনুসারী ছিল। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম, অনুভব করা এবারে অনুভব করলাম যে আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছি উইথ এ ম্যাজিক সার্কেল, একটা জাদু বৃত্তের মধ্যে বা জাদু বলয়ের মধ্যে। কোন রকম জাদু বলয় এর বলছি যে কীরকম, এই যে বাপু ছিল তার সঙ্গে, বাপুর আদর্শে, বাপুর অহিংসা অসহযোগ অহিংস আন্দোলনে, বাপুর আদর্শ হচ্ছে অহিংস আন্দোলন। ওই বাপুস পাসিং এ, বাপুর মারা যাওয়াতে বা বাপু শেষ নিঃশ্বাস ত্যাগ করাতে, আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ, আমি অনুভব করলাম যেন ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত বা অসুরক্ষিত রেখে বিলুপ্ত হয়ে গেল। উইথ অ্যান ইফর্ট আই রাউজড মাইসেলফ, এবারে আমি একটা চেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম। যেন এই যে দিশেহারা হয়ে গিয়েছিল, বিমর্ষ হয়ে পড়েছিল, সেখান থেকে লেখিকা নিজেকে এইবারে জাগিয়ে তুললো। এবারে তার মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে, তার মধ্যে যে একটা শোক এবং ডিজেকশন এবং যে একটা নিরাশ জেগেছিল মনে, সেখান থেকে এবার সে নিজেকে জাগিয়ে তুলছে, ট্রান্সফরমেশন হচ্ছে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপুজি শুধুমাত্র বেঁচেছিলেন এবং মারা গেলেন এমনি এমনি, কিছুর জন্যই না? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি এত সহজে কীভাবে সাহস হারাতে পারি যখন তিনি আর আমাদের মধ্যে নেই? কারেজ মানে সাহস। মাই ভ্যালুজ আর নট উইক, আমার মূল্যবোধ, আমার আদর্শ এত দুর্বল নয়। নিজেকে এসব প্রশ্ন করছে, নিজেকে বোঝাচ্ছেন লেখিকা। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু, লক্ষ লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আর মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ মানুষ উড হ্যাভ বিন অর্ডিনারি ফক, সাধারণ মানুষ হয়ে থেকে যেত, সাধারণ লোকজন হয়েই থেকে যেত, বাট ফর বাপু, বাপু ছাড়া। অর্থাৎ বাপু না থাকলে এই যে লক্ষ লক্ষ মানুষ সাধারণ হতদরিদ্র মানুষ হয়েই থেকে যেত, এরা সাধারণভাবে অতি সাধারণ হয়েই থেকে যেত। হি ব্রট দ্যাম আউট অফ ইন্ডিফারেন্সেস অ্যান্ড অ্যাওয়েকেন দ্যাম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি এদেরকে, এই লক্ষ লক্ষ মানুষকে ইনডিফারেন্স, উদাসীনতা বা নির্লিপ্ততা থেকে বের করে এনেছেন, উদাসীন থেকে বের করে এনে তাদেরকে জাগ্রত করেছেন, জাগ্রত করেছেন। টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের সাফারিং, কষ্ট অনুভূতিতে সাহায্য করতে। তার মানে বলতে চাইছেন যে বাপুজি এই লক্ষ লক্ষ মানুষকে
একে অপরের সাহায্য করতে জাগ্রত করেছেন, এই মূল্যবোধ শিক্ষা দিয়েছেন তিনি। তার আদর্শ তিনি লেখিকার মধ্যে এবং আরও অনেকের মধ্যে এটা দিয়ে গেছেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, কী হয়েছে তাতে? বাপু নেই তো, বাপু গেছেন তো কী হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনও আছি, স্টিল এখনও, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, তরুণ, শক্তিশালী এবং গর্বিত, টু বেয়ার হিজ ব্যানার, তার পতাকা বহন আমাদের সামনে তার পতাকা বহন করতে আমরা এখনও তার সামনে বুক চিতিয়ে তরুণ যুবক যুবতী হয়ে দাঁড়িয়ে আছি আমরা। বাপু হ্যাড পাস্ট এ, বাপু মৃত্যুবরণ করেছেন, বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ, তার তার সন্তানদের সাথে বেঁচে থাকবেন। অর্থাৎ বাপু মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার ভারতবর্ষ, তার প্রিয় ভারতবর্ষ, তার আদর্শে দীক্ষিত হয়ে তার এই ভারতবাসীর সাথে থাকবেন। তাহলে ওয়ার্ড নেক্সট কী আছে? ডেকড, ডেকোরেটেড মানে সুসজ্জিত করা, সাজানো। ইনডিফারেন্সেস মানে উদাসীন বা ল্যাক অফ ইন্টারেস্ট, নির্লিপ্ততা, কিছু নেই, নিজের চিন্তা ভাবনা, কোনো কিছুতে আগ্রহ নাই, এটাকে বলা ইনডিফারেন্স। কম্প্রিহেনশন এক্সারসাইজ। Gandhiji's essays were taken to Allahabad. A huge crowd had gathered by the Ganges, অর্থাৎ গঙ্গা নদীর তীরে জড়া হয়েছিল প্রচুর লোক। গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। সাফারিং কত অর্থ হলো? সাফার, ভোগা, অর্থাৎ কষ্ট ভোগা। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। পিপল অন দ্য স্পেশাল ট্রেন sang bhajans while going to Allahabad to immerse the last essays of Gandhiji. B. The author felt at কি অনুভব করেছিল? She had grown up within a magic circle and with Bapu's sudden demise that circle had vanished. এটা পুরোটাই লিখবে। এবারে বাপু হ্যাড পাস্ট ওয়ে, বাট বাপু মারা গেছেন, কিন্তু কি? হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এবারে 9 নাম্বার, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ ইফেক্ট, কারণ আর ফল। ফল কি আছে? পিপল ডিড নট উইভ এনিওয়ার, আর কাজ ছিল না। কারণ কি? কারণ হচ্ছে যে দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। আর এটা কী আছে? দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট। ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট হওয়ার ফলে কী হয়েছিল? যে অথর কী অনুভব করেছিল? দ্য অথর ফেল্ড আনপ্রোটেক্টেড। এবারে কারণ কি? ফল কী আছে? দ্য অথর ফেল্ড দ্যাট শি উড নট লস কারেজ সো ইজিলি। কী কারণে? অথর এত সহজেই তার সাহস হারাবে না। কী কারণ? কারণ দ্য অথার্স ভ্যালুজ আর নট উইক, লেখিকার মূল্যবোধ এত দুর্বল নয়। এর গ্রামার কী কী আছে সেগুলো দেখি একটু তাড়াতাড়ি করে। জয়েন, রিড দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স। ম্যান অ্যান্ড ওম্যান, এখানে দেখো এগুলো করা আছে, এখান থেকে করতে হবে। জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস ডাইরেক্টেড, জয়েন করতে হবে। আই স আ স্নেক, আই রেন অ্যাওয়ে। পার্টিসিপেট করতে হবে, লিখতে হবে সিং আ স্নেক, আই রেন অ্যাওয়ে। হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস। ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ট, এখানে লিখতে হবে লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। সি গড is a precious gold is a precious metal, it is used to make ornaments। এটা কি করতে হবে? ইউজ নাউন ইন অ্যাপোজিশন। গোল্ড কমা দিয়ে a precious metal কমা is used to make ornaments, is used to make ornaments, এটা হয়ে গেল।
তারপরে কি আছে, রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, ইউজ ইনফিনিটিভস, ইনফিনিটিভ ইউজ করতে হবে। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। গ্রামার এগুলো শেখার জন্য তোমাদের গ্রামার স্পেশাল ক্লাস হবে, আমি শুধু এগুলো উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নেবে। The sky was cloudy, we postponed our journey, use nominative absolute, nominative absolute ইউজ করতে হবে। আচ্ছা, অনেকগুলো আছে, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে স্টপ করছি, এগুলো তোমাদের আমি লিখে উত্তরগুলো পাঠাচ্ছি, ঠিক আছে? তোমরা ভালো থেকো, টেক কেয়ার, বি সেফ, স্টে হোম। আর আমি যেগুলো দেবো তোমাদের প্রশ্নের পরে আরও, সেই প্রশ্নগুলো তোমরা উত্তর লিখে পাঠাবে আমাকে। আমি কিছু প্রশ্ন উত্তর দেবো, সেগুলো পড়বে। আর যে প্রশ্ন আমি লাস্টে, সেই প্রশ্নগুলো আজকের মধ্যেই তোমরা আমাকে লিখে পাঠাবে, এরপরে আমি উত্তরগুলো করে দেবো, ঠিক আছে?